দেখ এই চ্যাপ্টারের কি কি টপিক বাকি আছে, 2 থেকে 3টে টপিক বাকি আছে। একটা হচ্ছে হেডস অফ ইনকাম, আমাদের ইনকামের কি কি হেড হয় সেটা বাকি আছে, এবং শুধু বাকি আছে না, এটা তো এক্সামে দেয়ই, এটা খুব দেয়, এবং বিশেষ করে বেশ কয়েক বছর উপর এর উপর বেশ করে বেশ কিছু অঙ্কও দিচ্ছে, হেডস অফ ইনকামের বেশ করে অঙ্কও দিচ্ছে। তো হেডস অফ ইনকামটা পড়ানো বাকি আছে। তারপর হচ্ছে একটা কোশ্চেন হয় হেডস অফ ইনকামের সঙ্গে সোর্স অফ ইনকামের পার্থক্য, এই কোশ্চেনটাও হয়, এই কোশ্চেন আমি লিখিয়ে দেবো। আর হয় হচ্ছে তোর গ্রস টোটাল ইনকাম আর টোটাল ইনকাম, এইগুলো পড়বে। এই 4টে কোশ্চেন পড়লেই টপিক এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আর বাইরে কিছু পড়তে হবে না। তো দেখ বোর্ডের দিকে টাকা, এটা টুকে নিয়েছি হেডস অফ ইনকাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় দিতে পারে, পরীক্ষায় দেয়, বলে আমাদের যে হেডস অফ ইনকাম আছে সেই হেডগুলোর নাম লেখো, ঠিক আছে? তো 4 নম্বর দিয়ে দিতে পারে, আমাদের যে হেডস অফ ইনকাম আছে সেই হেডগুলোর নাম লেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বললাম বোঝা গেল? দিতে পারে। তার মানে আমি কি বলছি শোন, হেডস অফ ইনকাম আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় উল্লেখ আছে? হেডস অফ ইনকাম আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের 14 নম্বর ধারায় উল্লেখ আছে। দেখ বোর্ডে লেখা আছে, হেডস অফ ইনকামের ব্যাকেটে কি লেখা আছে? সেকশন 14। হেডস অফ ইনকাম আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় উল্লেখ আছে? 14 নম্বর ধারায় উল্লেখ আছে। প্রশ্ন হলো আমাকে পরীক্ষায় দিতে পারে হেডস অফ ইনকাম কতগুলি, ঠিক আছে? বা হেডস অফ ইনকামের আমাদের যে হেডস অফ ইনকাম আছে সেইগুলো বলো। আমরা অনেক জায়গা থেকে ইনকাম করতে পারি, আমরা যে কোনো জায়গা থেকে ইনকাম করতে পারি, সেই ইনকামগুলোকে 5টা হেডে ভাগ করা হয়। কটা হেডে? 5টা হেডে ভাগ করা হয়েছে, ঠিক আছে? 5টা হেডে ভাগ করা হয়েছে। সেই হেডগুলোর নাম কি? প্রথম হেডের নাম হচ্ছে, দেখ বোর্ডে দেখতে পাচ্ছিস, ইনকাম ফ্রম স্যালারি। তো ইনকাম ফ্রম স্যালারির মধ্যে কারা পড়ে? যারা চাকরি করে। যারা চাকরি করে তারা তো চাকরি করলে প্রতি মাসে স্যালারি পায়, সেটা কোন হেডে যাবে? ইনকাম ফ্রম স্যালারিতে। তাই আমি আবার বলছি, আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গা মানে বিভিন্ন সোর্স থেকে ইনকাম করতে পারি, বিভিন্ন সোর্স থেকে ইনকাম করতে পারি। তো বিভিন্ন সোর্স থেকে যে ইনকাম করলাম সেই ইনকামগুলোকে 5টা হেডে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে হেডস অফ ইনকাম। পরীক্ষা দিতে পারে আমাদের 5টা হেডের নাম লেখো, তখন তুই বলবি একটা হেড কি? ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে? দেখতে পাচ্ছি ইনকাম ফ্রম স্যালারি, যারা চাকরি করে তারা স্যালারি হেডে যায়। কত নম্বর ধারায় উল্লেখ আছে স্যালারি? 14 নম্বর থেকে 16 নম্বর ধারায় উল্লেখ আছে। ইনকাম ট্যাক্স অ্যাক্টে 14 থেকে 16 নম্বর ধারায় স্যালারি উল্লেখ আছে। 2 নম্বর হেডের নাম কি? দেখ লেখা আছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। নাম তো শুনেছিস, হাউস তো শুনেছিস। আমার বাড়ি আছে, আমি বাড়ি ভাড়া দিয়ে যদি কোনো ইনকাম করি, কি বললাম? বাড়ি ভাড়া দিয়ে যদি কোনো ইনকাম করি, সেটা কোন হেডে যাবে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। কত নম্বর ধারায় উল্লেখ আছে? 22 থেকে 27। দেখ লেখা আছে 22 থেকে 27। তারপরে কি? ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, এটাকে শর্ট করলে কি হয়? পিজিবিপি। স্যার কি করে পিজিবিপি হয়? দেখ এটারই ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন আর একটা নাম প্রফিট অ্যান্ড গেইনস অফ বিজনেস অ্যান্ড প্রফেশন, তাই তো? শর্ট করলে হয় পিজিবিপি। স্যার এটার মধ্যে কারা থাকে? যারা ধর ব্যবসা করে তাদের ইনকামটা কোন হেডে যাবে? এই হেডে যাবে। আচ্ছা, কেউ ধর সাপোজ ধর প্রফেশন শুনেছিস তো নাম, উদাহরণ পেশাজীবীর উদাহরণ কারা? ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লয়ার, এরাও যদি ইনকাম করে কোন হেডে যাবে? এখানে। তাহলে কি বললাম? ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লয়ার, তারা কোথায় যাবে? এই পিজিপি হেডে যাবে। কেউ যদি বিজনেস করে তারা এই হেডে আসবে। আমার কথাটা বুঝতে পারলি? 3টে হেড বললাম। কত নম্বর ধারায় উল্লেখ আছে? এটা ইনকাম ট্যাক্স আইনের 28 থেকে 44 নম্বর ধারায় উল্লেখ আছে, ঠিক আছে? ধারাগুলো, এই পাশের ধারাগুলো মুখস্থ করতে না পারলেও কোনো অসুবিধা নেই, এটা দরকার নেই অতটা, ঠিক আছে? এটা মুখস্থ করতে না পারলেও কোনো অসুবিধা নেই। তারপর ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন থেকে যদি কোনো ইনকাম করে, স্যার ক্যাপিটাল গেইন কি? সাপোজ ধর আজকে আমার বাড়ি আছে, বাড়িটা বেচে যদি কোনো ইনকাম করি, শুনলি কি বললাম? বাড়ি ভাড়া না, বাড়ি বেচে যদি কোনো ইনকাম করি, এটাকে বলে ক্যাপিটাল গেইন থেকে ইনকাম। আর কি? দেখবি অনেকে শেয়ার কেনে না, শেয়ার কেনে তো, শেয়ার নাম শুনেছিস তো? অনেকে শেয়ার কেনে, শেয়ার কিনলো, শেয়ার কেনার পর বেশ কয়েক বছর পর শেয়ারগুলো বেচে দিল, শেয়ার বেচে যদি লাভ হয়, সেটা কোন হেডে যাবে? এখানে, ঠিক আছে? তাহলে কি বললাম বল? বাড়ি বললাম, শেয়ার বললাম। গোল্ড, সোনা ধর কেউ কিনলো, কিনে বেশ কয়েক বছর পর সোনাগুলো বেচে দিল, বেচে যদি লাভ হয় সেটা কোথায় আসবে? এখানে আসবে। তো ক্যাপিটাল গেইনকে আমরা দুভাগে ভাগ করি। দেখ লেখা আছে, কি লেখা আছে? একটা শর্ট টার্ম আর একটা লং টার্ম। কি বললাম? একটা শর্ট টার্ম, লং টার্ম। ক্লাস 12-এ যখন উঠবি দেখবি ক্যাপিটাল গেইন বলে একটা চ্যাপ্টারই আছে, তখন তুই ডিটেলসে জানবি শর্ট টার্ম কি, লং টার্ম কি। শুধু এটুকুই জেনে রাখ, শর্ট টার্ম, লং টার্ম। ক্যাপিটাল গেইনকে দুভাগে ভাগ করা যায়, একটা কি বললাম? শর্ট টার্ম আর লং টার্ম। তারপর ব্যাকেটে কি লেখা আছে? এখানে শর্ট টার্মের উপর কত % ট্যাক্স দিতে হয়? 15%। মনে রাখবি, শর্ট টার্মের উপর 15% ট্যাক্স দিতে হয়, লং টার্মের উপর 20% ট্যাক্স দিতে হয়, মনে রাখতে হবে। শর্ট টার্মের উপর 15% আর লং টার্মের উপর 20% ট্যাক্স দিতে হয়। এটা কত নম্বর ধারায় উল্লেখ আছে? ইনকাম ট্যাক্স অ্যাক্টের 45 থেকে 55 লাস্ট। তার মানে আমি কি বললাম? আমরা যেখান থেকে ইনকাম করি না কেন, সেই ইনকামগুলোকে 5টা
হেডে ভাগ করা হয়েছে। তার মানে 4টে হেড তো বললাম। স্যার 5 নম্বর হেড কি? যেইগুলো এই 4টে হেডে আসবে না, যেই সমস্ত ইনকাম এই 4টে হেডে আসবে না, সেটা কোন হেডে যাবে? 5 নম্বর হেডে। 5 নম্বর হেডের নাম কি লেখা আছে? ইনকাম ফ্রম আদার সোর্সেস। কত থেকে কত নম্বর ধারায় উল্লেখ আছে? 56 থেকে 59। 56 থেকে 59, তাই আছে তো? হ্যাঁ, 56 থেকে 59। এত অবধি মোটামুটি বোঝা গেল। দেখ কি লেখা আছে, ইনকাম ফ্রম আদার সোর্স। বলছি আচ্ছা, এই যে নর্মালি ট্যাক্স অ্যাট নর্মাল স্ল্যাব রেট, ঠিক আছে, স্ল্যাব রেট জিনিসটা বোঝাচ্ছি, সব বোঝাচ্ছি জিনিসগুলো, একটু ওয়েট করতে হবে, শুনতে হবে কথাগুলো, সমস্ত কথা মন দিয়ে শুনতে হবে। তো দেখ, ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে বিভিন্ন ধরনের ইনকাম আসে। কোন ইনকাম? যেইগুলো প্রথম 4টে হেডে আসলো সেগুলো এখানে আসবে। যেমন ধর লটারি থেকে যদি কেউ টাকা জেতে, লটারি, ঠিক আছে, তো সেটা কোথায় আসবে? আদার সোর্সে আছে। গ্যামলিং, নাম শুনি? গ্যামলিং, জুয়া খেলা, বেটিং, ঠিক আছে, হর্স রেস, দেখিস তো ঘোড়ার দৌড় হয়, ওখান থেকে কোনো টাকা পয়সা দিতে হয়, সেটা কোথায় চলে আসে? আদার সোর্সে চলে আসে। তাও যদি ব্যাংকে টাকা রাখলো, ইন্টারেস্ট পায় না বছরে, ঠিক আছে, তো সেগুলো সব আদার সোর্সে চলে আসে। দেখ এখানে কি লিখেছি, লটারি থেকে যদি তুমি টাকা পাও, বেটিং থেকে যদি টাকা পাও, হর্স রেস, এই 3টে জায়গা থেকে যদি তুমি টাকা পাও, তাহলে তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে? 30%, ঠিক আছে তো? বোঝা গেল তো কি বললাম? তাহলে কি বুঝতে পারলি স্যার? শর্ট টার্মের উপর 15, লং টার্মের উপর 20, আর এইটার উপর, এইগুলোর উপর 30%। তাহলে 15, 20 আর 30, বোঝা গেল তো? তাহলে স্যার বাকি এই 3টে তো বুঝলাম, শর্ট টার্ম বুঝলাম, লং টার্ম বুঝলাম, লটারি, বেটিং, হর্সেস বুঝলাম। বাকি যে ইনকামগুলো, যেমন স্যালারি থেকে ইনকাম করলাম, বাড়ি ভাড়া দিয়ে ইনকাম করলাম, বিজনেস থেকে ইনকাম করলাম, এইগুলোর উপর কত পার্সেন্ট ট্যাক্স দেবো? এইগুলোর উপর কোনো পার্সেন্টেজ বলেনি, এর উপর একটা স্ল্যাব রেট হয়। কি বললাম? এর উপর একটা স্ল্যাব রেট হয়, স্ল্যাব রেট ওয়াইজ ট্যাক্স দিতে হবে। কি বললাম? স্ল্যাব রেট ওয়াইজ ট্যাক্স দিতে হবে, ঠিক আছে তো? তো দেখ বলছি, একটু বলেইছি শুনে রাখ, এখানে 3টে স্ল্যাব রেটটা বলছি। বিলো 60 ইয়ার্স, ঠিক আছে, কিছু লিখতে হবে না, শোন। বিলো 60 ইয়ার্স হয়, তারপর হয় হচ্ছে 60 থেকে 80 ইয়ার্স অব্দি একটা হয়, আর একটা হচ্ছে 80+ হয়। কি বললাম বুঝতে পারলি তো? কি লিখলাম বুঝেছিস তো? এইটা মানে কি? মানে আমি এমন লোকদের কথা বলছি যাদের বয়স 60 বছরের মধ্যে। আমি এটা স্ল্যাব রেট লিখছি, স্ল্যাব রেট, বলে স্যার স্ল্যাব রেটটা শেখাচ্ছি। স্ল্যাব রেট কিরকম হয়? এইগুলো যেমন একটা ফিক্সড পার্সেন্টেজ বলেছে না, 10, 15, 20 বলেছে না, 15, 20 আর 30 বলেছে। এই যে বলেছে না 15, 20, 30, এইগুলোকে বলে ফ্ল্যাট রেট। ফ্ল্যাট, তুমি যদি শর্ট টার্ম থেকে ইনকাম করো এত পার্সেন্ট ট্যাক্স দিতেই হবে, এটাকে ফ্ল্যাট। লটারি থেকে ইনকাম করে এত পার্সেন্ট ট্যাক্স, এটাকে বলে ফ্ল্যাট রেট, ফ্ল্যাট। হ্যাঁ, ধর কেউ ধর আজ লটারি থেকে টাকা জিতলো, যত টাকাই জিতুক না কেন, এত পার্সেন্ট 30% ট্যাক্স দিতে হবে। হর্স রেস থেকে টাকা জিতলো, 30% ট্যাক্স দিতে হবে, বুঝতে পারলে? কেউ ধর বাড়ি বেচে লাভ হলো, ঠিক আছে, এত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে। এইগুলো বলে ফ্ল্যাট রেট। কিন্তু স্ল্যাব রেট কোনটা? স্ল্যাব রেট মানে একটা স্ল্যাব ফেলে দিয়েছে, এই ইনকাম করলেই ট্যাক্স দেবে, নাহলে দেবে না, ঠিক আছে তো? তো এটা 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি। কিছু মানুষের বয়স যদি 60 বছরের মধ্যে থাকে তাদের জন্য কিরকম নিয়ম, 60 থেকে 80 বছর হলে তার জন্য নিয়ম কি, আর 80 বছরের উপর হলে তার নিয়ম কি। তো 60 থেকে 80 বছরের, 60 বছরের মধ্যে হলে তার নিয়ম হচ্ছে 2.5 লাখ টাকা। কত লিখলাম? 2.5 লাখ টাকা। বোঝাচ্ছি ব্যাপারটা। এটা হচ্ছে 3 লাখ টাকা, আর এটা হচ্ছে 5 লাখ টাকা। শোন, মন দিয়ে শোন। আজকে ধর আমার বয়স 60 বছরের নিচে, আমি যদি বছরে যদি 2.5 লাখ টাকা অবধি, আমি যদি বছরে যদি 2.5 লাখ টাকা ইনকাম করি, তাহলে আমার গভর্নমেন্টকে, সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না। যদি 2.5 লাখ টাকার ওপরে ইনকাম করি তাহলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। তাহলে স্ল্যাব রেট, বুঝলি? স্ল্যাব কাকে বলে? এটাকে বলে স্ল্যাব। আর যদি আমি আমার বয়সের কথা বলছি, বলি স্যার আপনি 3টে বছর, আরে আমি তো 60 থেকে 80 বা 80-র উপরে পড়বো না, আমি কোনটার মধ্যে পড়বো? 60-এর মধ্যে পড়বো, তাই 60-এরটা বললাম। আর যদি আমার ইনকাম 60 বছর, মানে আজকে যদি আমার ইনকাম 2.5 লাখ টাকার মধ্যে থাকে, তাহলে আমার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে না। আর যদি 2.5 লাখ টাকার উপরে হয় তখনই গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। তাহলে বুঝতে পারলি স্ল্যাব রেট কোনটা? তাহলে 2.5 লাখ টাকা অবধি আমাকে ছেড়ে দিয়েছে, যাও 2.5 লাখ টাকা দিচ্ছে বছরে। এবার যদি কারোর বয়স যদি 60 বছর থেকে 80 বছর হয়, কারোর বয়স যদি 60 বছর থেকে 80 বছর হয়, তাদের জন্য কি করেছে? 3 লাখ টাকা করেছে। বলে কেন? ভাব, কমন সেন্স। আরে এ তো 60 বছরে ইনকাম করতে পারবে, 60 থেকে 80 বছর তো বয়স বাড়ছে, যত বয়স বাড়ছে একটা মানুষের বয়স বলে ইনকামটা আস্তে আস্তে কমতে থাকে, নর্মাল জিনিস। তার তো সেই ক্ষমতাটা নেই, ক্যাপাবিলিটি থাকবে সেই ইনকাম করে। একটা 60 বছর অবধি যতটা ক্যাপাবিলিটি থাকবে, মনে করা হচ্ছে সেই ক্যাপাবিলিটি থাকবে না, তাই জন্য ওর ইনকামের স্ল্যাবটা বাড়িয়ে দিয়েছে। 3 লাখ টাকা যদি তুমি ইনকাম করো তাহলে ট্যাক্স দিতে হবে না, 3 লাখ টাকার উপর ইনকাম করে ট্যাক্স দিতে হবে। আর 80 থেকে 100, ভাব বেশি তোমার অর্ধেক মানুষ মরেই যায়, তাদের জন্য কি দিয়েছে? এই জন্য 5 লাখ টাকা ফেলে দিয়েছে। 5 লাখ টাকা যদি ইনকাম করো তাহলে ট্যাক্স দিতে হবে, 5 লাখ টাকা ক্রস করলে, 5 লাখের নিচে হলে ট্যাক্স দিতে হবে না।
তো ঠিক আছে, তো এত তোর সিলেবাস তোর 11 এত কিছু জানতে হবে না, যখন একটু আরো বড় হবি তখন আরো ডিটেলসে জানবি। তখন তোর মানে প্রশ্ন হলো, আচ্ছা স্যার ধরুন আমার বাবা না বছরে ধরুন 3 লাখ টাকা ইনকাম, ওদের বাবাকে কত টাকা ট্যাক্স দিতে হবে, তুই এখন কোশ্চেন করতে পারিস, কিন্তু এটা তোর সিলেবাসের মধ্যে নেই। এটা তুই যখন কলেজে উঠবি তখন জানতে পারবি, একটা স্ল্যাব আছে, তার একটা স্ল্যাব হয়, ঠিক আছে। তো বিভিন্ন মানুষের ইনকাম থাকে, তো এবার দেখবি অনেকের দেখবি ইনকাম বছরে 2.5 লাখ টাকার নিচে, তাদের আর ট্যাক্স দিতে হয় না, বুঝতে পারছিস তো। কিন্তু ধর সাপোজ ধর আজকে ধর তুই ধর একটা স্কুল স্টুডেন্ট, তুই 11 পড়ছিস, তুই ধর সাপোজ ধর তুই একটা কোনো কারণে একটা লটারি কেটেছিস, সাপোজ একটা লটারি কেটেছিস, লটারি কেটে ধর সাপোজ ধর 20,000 টাকা জিতেছিস, তো কিন্তু ট্যাক্স দিতেই হবে, তোকে ট্যাক্স দিতেই হবে, এটা বাধ্যতামূলক। কত পার্সেন্ট? লটারির উপর কত পার্সেন্ট? 30% ট্যাক্স দিতে হবে। কিন্তু তোর তো কোনো এমনিতে তো কোনো ইনকামই নেই, একটা ফাটকা একটা লটারি কিনলি, টাকা জিতলি, ট্যাক্স দিতে হবে, বুঝতে পারলি গল্পটা? বুঝেছিস তো? বুঝতে পারছিস বলো? স্ল্যাব রেট আর ফ্ল্যাট রেটের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছিস তো? ওটা ইনকাম করলে তোমার ট্যাক্স দিতে হবে। দেখ নর্মাল জিনিস, তুই তো পড়াশোনা করছিস, হুট করে একটা টাকা পেলি, টাকা পেয়ে একটা লটারি কেটেছিস, ভাগ্য ভালো তুই 20,000 টাকা জিতে গেছিস, লাখ ভালো 20,000 টাকা জিতে গেছিস, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, বুঝতে পারছিস তো? কি বলছি? তার মানে কি মোটামুটি একটা বুঝতে পারলি, বেশি বুঝে লাভ নেই। তোকে পরীক্ষায় কি কোশ্চেন দেবে, এত কিছু দেবে না, তোকে বলবে হেডস অফ ইনকাম, মানে আয়ের খাত। হেডস অফ ইনকামকে বাংলায় বলে আয়ের খাত। তো আমাদের পাঁচটা আয়ের খাত আছে, পাঁচটার নাম কি? প্রথমটা স্যালারি, পর একটা হাউস প্রপার্টি, তারপর একটা বিজনেস প্রফেশন, তারপর একটা ক্যাপিটাল গেইন, তারপর একটা আদার সোর্স। তো বোঝা গেল ব্যাপারটা, হেডস অফ ইনকাম বোঝা গেল। এবার হচ্ছে এরপরে একটা কোশ্চেন চলে আসে, জানিস হেডস অফ ইনকামের পরেই একটা কোশ্চেন হয়, বলে কি সোর্স অফ ইনকাম। এই দেখ এদিক টাকা, আজকে মানে আমাদের দেশে শুনছিস তো, এদিক মন দিয়ে শোন, আমাদের ইনকামের অনেকগুলো সোর্স আছে। যতগুলো সোর্স আছে সেই সোর্সগুলোকে ইনকাম ট্যাক্স থেকে একটা ভাগ করে দিয়েছে, একটা হেডে ফেলে দিয়েছে। সোর্স অফ ইনকাম বিভিন্ন হতে পারে, আবার শোন, ইনকামের সোর্স বিভিন্ন হতে পারে। তো সোর্স অফ ইনকাম সম্পর্কে এবার তুই বলি স্যার কয়েকটা সোর্স অফ ইনকাম বলুন না, ইনকাম ট্যাক্সে একে বলেনি সোর্স অফ ইনকাম কোনগুলো, কি বললে বুঝলি? বলছে তোমার সোর্স অফ ইনকাম বিভিন্ন হতে পারে, সোর্স অফ ইনকামের বিভিন্ন অনেক বড় হতে পারে, সোর্স অফ ইনকাম করে পড়েনি, ওরা হেডস অফ ইনকাম সম্পর্কে বলেছে। তোরা পড়, দেখ এই যে কোশ্চেনটা পড়লাম, দেখ কত নম্বর পাতায় আছে, দেখ কি লিখেছে, 17 নম্বর পাতায় বলছে কি সোর্স অফ ইনকাম কি বলেছে, বলছে সোর্স অফ ইনকাম হলো ইনকামের অরিজিন মানে বুঝিস, অরিজিন মানে বুঝিস তো, যেখান থেকে ইনকামটা সূত্রপাত, ইনকামের যেখানে সূত্রপাত সেটাই হচ্ছে সোর্স অফ ইনকাম, ঠিক আছে। তো বলছে কোনো অ্যাসেসি যেখান থেকে ইনকামের সৃষ্টি হয় সেটাকেই বলে সোর্স অফ ইনকাম। কোনো অ্যাসেস, আজকে ধর তোর বা আমি বলি আমার যেখান থেকে ইনকামটা ক্রিয়েট হলো সেটাই হচ্ছে সোর্স অফ ইনকাম, ঠিক আছে। তো বলছি ইনকাম ট্যাক্স অ্যাক্টে সোর্স অফ ইনকামের কোনো তালিকাই দেয়নি। আমি কিছুক্ষণ আগে বললাম না, ইনকাম ট্যাক্স যে আইন আছে ওখানে সোর্স অফ ইনকাম কিছু বলেনি, কিন্তু হেডস অফ ইনকাম বলেছে, এইগুলো হেডস অফ ইনকাম। তুই ইনকাম ট্যাক্সের 14 নম্বর ধারা খুলবি, ইনকাম ট্যাক্স যেখানে ধারাগুলো লেখে 14 নম্বর ধারা দেখবি হেডস অফ ইনকাম সম্পর্কে এই 5টাই বলেছে, কিন্তু সোর্স অফ ইনকাম সম্পর্কে কিছু বলেইনি। কি বলে তফাৎটা বুঝতে পারলি? তাহলে বলবি হেডস অফ ইনকাম সম্পর্কে ওরা বলে দিয়েছে, আমাদের হেড কটা আছে? 5টা হেড আছে। সোর্স বলেছে কটা হেড সোর্স আছে? তো বুঝতে পারলি তো সোর্স অফ জিনিসটা আইডিয়া করতে পারছিস? মানে ইনকাম ট্যাক্স অ্যাক্টে কোনো বলেইনি, সোর্স অফ ইনকামের তালিকা দেয়নি, কিন্তু হেডস অফ ইনকামের তালিকা, মানে ডিফারেন্সটা বুঝতে পারলি? তো যখনই পরীক্ষায় কোশ্চেন দেবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরেই পড়বো, বলবে কি দেয় সোর্স অফ ইনকামের সঙ্গে তুমি হেডস অফ ইনকামের পার্থক্য লেখো, দেবে। এরপরের কোশ্চেনের পাতা উল্টালেই দেখবি লেখা আছে সোর্স অফ ইনকাম সঙ্গে হেডস অফ ইনকাম। ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার দিয়েছিল, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে তুই কি বলতে পারিস? পড়ছি আমি, হেডস অফ ইনকাম কটা হেড আছে আমাদের? 5টা হেড। সোর্স অফ ইনকাম বলেইনি ইনকাম ট্যাক্সে, কিছু বলাই নেই সোর্স অফ ইনকাম কি, যে কোনো সোর্স থেকে ইনকাম হতে পারে। এবার তুই পড়বি ওটা পড়বি, কিন্তু ওই বই দিয়ে পড়াচ্ছি, আমি অন্য একটা বই দিয়ে নোট দেবো, ঠিক আছে। আমি দেখছি এখানে একটা বইতে নোট দিয়েছে, এখানে বলেছে আমি এই নোটটা দিয়ে দেবো, ওখানে বইতে যেটা লেখা আছে সেটা পড়বি, আমি একটা নোট দিয়ে দেবো, সেই নোটটা লিখলেই হবে। কি বললাম বুঝতে পারছিস তো? এখানে যেমন একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, হেডস অফ ইনকাম হচ্ছে লিমিটেড, ঠিক লিমিটেড না হেডস অফ ইনকাম? কটা? 5টা আছে। লিমিট না? লিমিট তো লিমিটের মধ্যে বেঁধে দিয়েছে। কিন্তু সোর্স অফ ইনকাম কি? সোর্স অফ ইনকাম হচ্ছে আনলিমিটেড, ও সোর্স সময় কিছু বলেইনি, আনলিমিটেড। তাহলে একটা পয়েন্টটা পেলি, ঠিক আছে। তো তারপর হচ্ছে হেডস অফ ইনকাম হচ্ছে আইন মেনে হয়েছে, আইন মেনে হয়েছে, ঠিক আছে। তো কিন্তু সোর্স অফ ইনকাম বেআইনি হতে পারে, বেআইনি ইনকাম হতে পারে, ইললিগাল ইনকাম হতে পারে, অনেক ইনকাম তো লিগালও হয় আবার ইললিগালও হয়, ইললিগাল ইনকামও হতে পারে। তার মানে বুঝতে পারছিস তো? 2টো পয়েন্ট পেলি।
আচ্ছা, তারপর কি ইনকাম ট্যাক্সের যে মেন ভিত্তি ওটা হেডস অফ ইনকামের উপর দাঁড়িয়ে আছে ইনকাম ট্যাক্সটা, ঠিক আছে তো। কিন্তু অন্যদিকে সোর্স অফ ইনকাম নিয়েই কিন্তু হেডস অফ ইনকাম গড়ে ওঠে। তো আমি এই নোটটা লিখিয়ে দিচ্ছি, লিখে নিবি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা হলো, তাহলে কি কি পড়লাম এখনো পর্যন্ত বল? হেডস অফ ইনকাম বললাম, সোর্স অফ ইনকাম বললাম, পরীক্ষায় দিতে পারে, পরীক্ষায় শর্ট কোশ্চেন দিতে পারে, যা পড়লাম। এবার আমি পড়বো কি বলতো, গ্রস টোটাল ইনকাম জিনিসটা কি আর টোটাল ইনকাম জিনিসটা কি, এটা পড়বো। যেই গ্রস টোটাল ইনকাম আর টোটাল ইনকাম পড়া হবে তারপর পড়বো কি এই দুটোর মধ্যে পার্থক্য, ব্যাস, তাহলে তো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দেখ এরপর যেটা পড়বো সেটা কি জানিস তো, গ্রস টোটাল ইনকাম। কি বললাম? গ্রস টোটাল ইনকাম। গ্রস টোটাল ইনকাম কাকে বলে? মানে গ্রস টোটাল ইনকামকে বাংলায় বলে সমগ্র মোট আয়, ঠিক আছে। কি বললাম? সমগ্র মোট আয়, গ্রস টোটাল ইনকাম। তো এটা কত নম্বর ধারায় উল্লেখ আছে? দেখ তোদের বইতে দেখ, ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় উল্লেখ আছে? সেকশন 80B, ঠিক আছে তো, আমি লিখিনি এখানে বোর্ডে। গ্রস টোটাল ইনকাম কত নম্বর ধারায় উল্লেখ আছে তোদের লিখতে হবে না, আমি লিখছি এখানে জাস্ট 80B। তো গ্রস টোটাল ইনকাম কত নম্বর ধারায় উল্লেখ আছে? ইনকাম ট্যাক্স অ্যাক্টে 80B, এত নম্বর ধারায় গ্রস টোটাল ইনকামের উল্লেখ আছে। তো পরীক্ষায় এমসিকিউ দেয়, এইগুলো যখন ধারাগুলো পড়তে হবে। তো গ্রস টোটাল ইনকাম কাকে বলে? একদম ইজি, কিছুক্ষণ আগে হেডস অফ ইনকাম পড়ালাম তো হেডস অফ ইনকাম কটা হেড বললাম? 5টা হেড। এই 5টা হেডের যোগফলই হচ্ছে গ্রস টোটাল ইনকাম। কত সোজা, কটা হেড? 5টা হেডকে যোগ করলে হয় গ্রস টোটাল ইনকাম। আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টে 14 নম্বর ধারায়, ঠিক আছে, 5টা হেডের কথা বলা হয়েছে। সেই 5টা হেড যোগ করলি স্যালারি, হাউস প্রপার্টি, বিজনেস প্রফেশন, ক্যাপিটাল গেন, আদার সোর্স, 5টা হেড যোগ করলে যেটা বেরোয় তাকে বলে গ্রস টোটাল ইনকাম, ঠিক আছে। তো তোদের বইতে আর একটু লিখেছে, আর একটুখানি বাড়িয়েছে। কি বলেছে আর একটুখানি? যদি কোনো ক্লাবিং থাকে, ক্লাবিং বোঝাবো শুধু শুনে নে, টার্মটা শুনে তারপর পরে বুঝবি ক্লাবিং কি। যদি ক্লাবিং থাকে আর যদি কোনো সেট অফের কিছু থাকে, সেট অফ জাতীয় কিছু থাকে, সেইগুলো করার পর যেটা নেট রেজাল্ট বেরোবে তাকে বলে গ্রস টোটাল ইনকাম। বুঝতে পারলি না কি বললাম? আমি কিছুক্ষণ আগে কি বললাম? স্যার আপনি বললেন এই ধরুন এই 5টা হেড, দেখতে পাই 5টা হেড, আরে 5টা হেড, স্যালারি একটা হেড, হাউস প্রপার্টি একটা হেড, পিজিপি একটা হেড, ক্যাপিটাল গেন, আদার সোর্স, এই 5টা হেডের যোগফল কিছুক্ষণ আগে আপনি বললেন গ্রস টোটাল ইনকাম। ঠিকই বলেছি, 5টা হেড। তারপরে দুটো আইটেম আসে, দুটো আইটেম মানে ক্লাবিং জিনিসটা কি? এই ক্লাবিং এখন তো শেখার বিষয় নেই, এটা কলেজে উঠলে, উঁচু ক্লাসে উঠলে জানবি ক্লাবিং নিয়ে একটা চ্যাপ্টার আছে। ক্লাবিং মানে কি? যেমন ধর মাইনর চাইল্ড, বুঝিস? মাইনর মানে যার বয়স, মাইনর মানে নাবালক বা নাবালিকা, 18 বছরের নিচে হলে তাকে কি বলে? নাবালক বলে। তো 18 বছরের নিচে এমন কোনো পার্সন আছে সেও ইনকাম করতে বলে, সে কি করে ইনকাম করে 18 বছরের নিচে? কারণ সে খেলাধুলা করতে পারে, সে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সে ধর টাকা জিতলো, হয় না? দেখছিস তো কত রকমের প্রতিযোগিতা হয় বাচ্চাদের। তো ধর সাপোজ ধর দাদাগিরির মতন একটা প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতায় ধর ও ভালো টাকা জিতে, ধর 1 লাখ টাকার মতন প্রাইজ মানি পেয়েছে, ঠিক আছে। তো 1 লাখ টাকা প্রাইজ মানি পেয়েছে, তাহলে তোর টাকা দিতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, কিন্তু ও ট্যাক্স দেবে না। ইনকাম ট্যাক্সে নাবালককে কখনো ট্যাক্স দিতে হয় না, মাইনরকে ট্যাক্স দিতে হয় না। তার মানে ওই যে 1 লাখ টাকা ইনকাম করলো, সেই টাকাটা তার বাবা আর মার মধ্যে যার ইনকাম বেশি তার ইনকামের সঙ্গে যুক্ত হবে। কি বললাম বুঝতে পারলি? এটাকে বলে ক্লাবিং। বুঝিস ক্লাবিং জিনিসটা কি? এটা হচ্ছে ক্লাবিং। তো সুতরাং এখন তো জেনে লাভ নেই, এখন তো যার নামটা শুনতে হবে ক্লাবিং। তুই যখন কলেজে উঠবি ক্লাবিংয়ের অঙ্ক আছে, তখন পুরো ডিটেলসে জানি, তাহলে বুঝতে পারলি ক্লাবিং জিনিসটা কি। সাপোজ আজকে তোর বয়স 18 বছরের নিচে, তুই একটা জায়গা থেকে, তুই কিছুদিন আগে ধর কোনো একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে, টুর্নামেন্ট থেকে তুই ভালো টাকা জিতেছিস, ঠিক আছে, তাহলে তোকেও ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে। কিরকমভাবে ট্যাক্স দিতে হবে? তোর ট্যাক্সটা দিতে হবে যত টাকা তুই ইনকাম করলি, ঠিক আছে তো, যত টাকা তুই ইনকাম করলি সেই টাকার উপর ট্যাক্স দিতে হবে। কিন্তু তোর বাবার ইনকাম আর তোর মায়ের ইনকামের মধ্যে যার ইনকাম বেশি তার সঙ্গে তোর ইনকামটা যোগ হয়ে ট্যাক্স দিতে হবে। এটা ক্লাবিং বলে। আর সেট আপ কি? শোন, সেট আপ কি ভালো করে শোন। এখানে কটা হেড আছে? 5টা হেড আছে। এখানে 5টা হেড আছে। স্যালারি থেকে কোনোদিন লস হতে পারে? তুই চাকরি করতে গেছিস, চাকরি করে কোনোদিন লস হতে পারে? মানে এরকম হবে, তুই চাকরি করতে গেছিস, তুই মাইনা পাসনি, এরকম হবে? লস তো তখন হবে তুই চাকরি করতে গেলে মাইনা পেলি না। তো স্যালারিতে কোনোদিন লস হয়? জীবনে কোনোদিন স্যালারিতে লস হয় না। শুনছিস তো? স্যালারিতে জীবনে লস হয় না। শোন, হাউস প্রপার্টি থেকে কোনোদিন লস হতে পারে? হাউস প্রপার্টি মানে বাড়ি, আমার বাড়ি আছে, লস হতে পারে? হ্যাঁ, হাউস প্রপার্টি থেকে লস হতে পারে। কি করে লস হয়, কেন লস হয়, সেটা তোর এখন বিষয় নয় শেখার, কারণ এটা নিয়ে অনেক ডিটেলস জানতে হবে। তুই পরে 12-এই আছে হাউস প্রপার্টি, তখন জানতে হবে হাউস প্রপার্টি থেকে লস হয়। স্যার কী করে লস হয় একটু বলে দিন, ছোটো করে বলছি শোন। আজকে তো আমার একটা বাড়ি আছে, ঠিক আছে, আমার একটা বাড়ি আছে। ধর বাড়ি করার জন্য আমি লোন নিয়ে বাড়ি করেছি। কী নিয়ে বাড়ি করেছি? লোন নিয়ে বাড়ি করেছি। তাহলে প্রতি বছর তো আমার ব্যাংকে তো ইন্টারেস্ট দিতে হবে।
যার থেকে লো তাকে ইন্টারেস্ট দিতে হবে তো। আমার যাই হোক বিভিন্ন সিস্টেম হয়, সো বাদ দে, বছর মাস তো লাভ নেই, আমি ধর মানলাম বছরেই মেনে নিলাম, বছরে ধর আমাকে ধর ইন্টারেস্ট দিতে হলো, তো আমার বাড়ি থেকে তো কোনো ইনকামই হচ্ছে না, অথচ আমার ইন্টারেস্ট বেরিয়ে যাচ্ছে, তার মানে বুঝতে পারছিস তো লস হবে। এটা এর চেয়েও বেশি ডিটেলস তুই কলেজে মানে কলেজ কি বলছে 12-এ উঠেই শিখবো হাউস প্রপার্টি, ঠিক আছে তো। তো মোট কথা মাথায় রাখলাম হাউস প্রপার্টি থেকে লস হতে পারে। বিজনেস এটা তো কোনো বলার অপেক্ষা রাখে না, বিজনেস থেকে যে লস হয় এটা সবাই জানে, এটা নতুন করে বলতে হবে। তারপর ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইন থেকে লস হতে পারে। ধর আজকে আমি আমার বাড়িটা বেচলাম, হয় কি হয় না পরের কথা, আজকে আমি আমার বাড়িটা বেচলাম, লসেও বেচতে পারি বাড়ি, হতেই পারে। বা ধর সোনা আছে, সোনা গয়না আমি বেচে দিলাম লসে, শেয়ার লসে হয়, অনেক কিছুই লসে বেচা হয়, তো হতে পারে। আমি কি বলছি হতে পারে কিনা সেটা মেইন ব্যাপার। তো ক্যাপিটাল গেইনও লস হতে পারে। আদার্স সোর্স থেকেও লস হতে পারে, ঠিক আছে তো। তো কি বললাম, লস কোথায় হচ্ছে না, স্যালারিতে, বাকি সব জায়গায় লস হচ্ছে। তো লস হলে না ওটার একটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তার মানে কি বললাম, প্রথমে আপনি হেডস অফ ইনকামগুলো যোগ করবেন, তারপর ক্লাবিং করব, তারপর সেট অফ মানে এই অ্যাডজাস্টমেন্টটা, লস হলে সেটাকে অ্যাডজাস্ট করতে হয়। সেটা করার পর যে নেট রেজাল্ট বেরোয় তাকে বলে গ্রস টোটাল ইনকাম, যেটা তোর বইতে লিখেছে। এবার তুই তোর বই পড়, আমি বলেছি বইতে কি বলেছে, বলেছে আদৌ এটা সন্দেহ মানে বলেছে কিনা, বাট এটাই হচ্ছে অরিজিনাল রুল। তোর বইতে মনে হয় লেখেনি, তোর বইতে এটা লেখেনি, বাট এটা তুই যদি কলেজের বই খুলিস তাহলে তুই জানতে পারবি, ঠিক আছে। তোর বইতে লিখেনি, ঠিক আছে তো। তাহলে আমি জিনিসটা বুঝতে পারি তো, গ্রস টোটাল ইনকাম জিনিসটা কি, তো বুঝিয়ে দিলাম। এবার বলি অনেক সময় পরীক্ষায় জানতে চাই, তোকে যদি পরীক্ষায় জানতে বলি স্যার গ্রস টোটাল ইনকাম যদি পরীক্ষায় 4 নম্বর আছে কি লিখবো, তোর বইতে এটা 1 লাইনে লিখে যেটা লিখবি, কাকে বলে 1 লাইনে লিখলি। তারপর গ্রস টোটাল ইনকাম কি করে বের করতে হয় সেটা তোর বইতে চার্ট দিয়েছে। কি চার্ট দিয়েছে দেখ, আমি বলেছি শুনে নে। এই যে এখান থেকে কি দিয়েছে দেখ, তোর বইতে গ্রস টোটাল ইনকাম কি করে বের করতে হয়, এখান থেকে এইটুকু দিয়েছে, আর কিছু দেয়নি। দেখ এখান থেকে এইটুকু লিখে দিবি, হলো। তারপর বৈশিষ্ট্য 4টে পয়েন্ট দিয়ে 2টো পয়েন্ট অ্যাটলিস্ট লিখতেই হবে, তাহলে পুরো 4 মার্কস কমপ্লিট। কি বললে বুঝলি, কাকে বলে 1 লাইন, কি করে গ্রস টোটাল ইনকাম বের করতে হয় তার জন্য পুরোটা দিতেই হবে, এটা দিতেই হবে তোকে, এটা না দিলে কিন্তু নাম্বার কাটা, লিখতেই হবে। তারপর 2টো পয়েন্ট লিখতে হবে বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য তুই নিজেই বল, তুই বলবি কি স্যার আপনি 5টা যে হেডস অফ ইনকাম বললেন, 5টা হেডস অফ ইনকামের যোগফলই হচ্ছে গ্রস টোটাল ইনকাম। একটা বৈশিষ্ট্য হয়ে গেল, এখানেই শেষ, একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি, মন দিয়ে শোন, আমি যে ইনকাম করলে তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, ইনকাম 2 রকমের, গ্রস টোটাল ইনকাম আর একটা টোটাল ইনকাম। একটা গ্রস টোটাল ইনকাম, একটা টোটাল ইনকাম। আমি গভর্নমেন্টকে যে ট্যাক্স দেবো না, গ্রস টোটাল ইনকামের উপর ট্যাক্স দিই না। কোন ইনকামের উপর ট্যাক্স দিই, টোটাল ইনকামের উপর। তাহলে এটা একটা বৈশিষ্ট্য হলো, কি বলবি, গ্রস টোটাল ইনকামের উপর ট্যাক্স ধার্য করা হয় না, টোটাল ইনকামের উপর ট্যাক্স ধার্য করা হয়। দেখ কোন পয়েন্ট বলেছে এখানে, দেখ 2 নম্বর পয়েন্ট বলেছে সমগ্র মোট আয়ের উপর আয়কর নির্ধারিত হয় না। বললাম না, গ্রস টোটাল ইনকামের উপর ট্যাক্স ধার্য করা হয় না, কার উপর হয়, টোটাল ইনকাম। 2টো পয়েন্ট হলো তো। 3 নম্বর পয়েন্ট এখানে কি বলেছে, আবাসিক মর্যাদা বলেছে। দেখো ওখানে আবাসিক মর্যাদাকে ইংরেজিতে বলে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। এই চ্যাপ্টারটা শেষ হলেই পরের চ্যাপ্টার যে ধরবো সেই চ্যাপ্টারটার নাম করবো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। তখন তুমি পুরো ভালো করে যাবি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস জিনিসটা কি, আবাসিক মর্যাদার উপর বেস করে কিন্তু তোর গ্রস টোটাল ইনকাম বের করা হয়। কার উপর, আবাসিক মর্যাদার উপর বেস করে। আর কি বলেছে, ওই যেটা বললাম কিছুক্ষণ আগে, এই যে আমি যে 5টা হেডস অফ ইনকাম বললাম না, তার মধ্যে স্যালারি বাদ দিয়ে বাকি 4টে হেডে তো লস হতেই পারে, তো লসগুলো কি অ্যাডজাস্ট করতে হবে, কোথায় অ্যাডজাস্ট করতে হবে, এখানেই অ্যাডজাস্ট করতে হয় গ্রস টোটাল ইনকাম বের করার সময়, সেটাই বলেছে। তাহলে বুঝতে পারলি গ্রস টোটাল ইনকাম জিনিসটা কি। দেখ আমি পুরো ডিটেলস বলে দিলাম, বইতে কি বলেছে, বাইরে কিছু নেই, কি হতেই পারে না। আচ্ছা তারপর কি, এরপরের কোশ্চেন যেটা বোর্ডের দিকে তাকাবি, টোটাল ইনকাম, পরীক্ষা জানতে হয় টোটাল ইনকামকে বাংলায় বলে, দেখ কি লেখা আছে, মোট আয়। টোটাল ইনকামকে বলে মোট আয় কত নম্বর ধারায়, অনেক সময় শর্ট কোশ্চেন দেয় এমসিকিউ, মোট আয় কত নম্বর ধারায় উল্লেখ আছে, দেখ লেখা আছে বোর্ডে, দেখ লেখা আছে 2.45, মানে 2 নম্বর ধারার 45 নম্বর উপধারা, 2 নম্বর ধারার 45 উপধারা। ইংলিশে বললে কেমন হয়, আন্ডার সেকশন 2 সাব সেকশন 45, তাই লেখা আছে। কি লেখা আছে, টোটাল ইনকাম। আর পাতি কথা বলে দিই, ওই লেখাটা পরে পড়ছি, তুই টোটাল ইনকাম এদিক কি লেখা আছে, বলি স্যার আপনি তো গ্রস টোটাল ইনকাম বের করে ফেললেন তাই না, তার থেকে একটা জিনিস বাদ দিতে হয়। আমি বেশি বলছি না, গ্রস টোটাল ইনকাম থেকে যদি আপনি একটা জিনিস বাদ দেন তাহলে টোটাল ইনকাম বেরিয়ে যাবে। একটা জিনিসটা কি, ডিডাকশন বাদ দিতে হবে। ডিডাকশন কত নম্বর ধারার, 80 নম্বর ধারা। তাহলে কি বুঝতে পারলি, গ্রস টোটাল ইনকাম থেকে আপনি যদি 80 নম্বর ধারা ডিডাকশন বাদ দিয়ে দেন তাকে বলে টোটাল ইনকাম। তো দেখ এবার পর কি বলেছে, টোটাল ইনকাম হিয়ার মিনস, টোটাল ইনকাম বলতে এখানে কি বোঝানো হয়েছে, এগ্রিগেট অফ ট্যাক্সেবল ইনকাম আন্ডার অল দা 5 হেডস, তাই লিখেছি না।
আন্ডার বুঝলি এগ্রিগেট মানে বুঝলি এগ্রিগেট মানে যোগফল, কার যোগফল, যে 5টা হেডস অফ ইনকাম আছে তার যোগফল, ঠিক আছে। আফটার অ্যাডজাস্টিং ক্লাবিং, এই ক্লাবিং কিছুক্ষণ আগে বললাম, ক্লাবিং কি, মাইনরের ইনকাম যখন তার প্যারেন্টসের সঙ্গে যুক্ত হয়ে তাকে ক্লাবিং বলে, কিছুক্ষণ আগে বললাম, এই বললাম ক্লাবিং। তাহলে ক্লাবিং কোনটা বলছে, আফটার অ্যাডজাস্টিং ক্লাবিং, ক্লাবিংটা অ্যাডজাস্ট করার পর, ক্লাবিংটা অ্যাডজাস্ট করার পর, তারপর সেট অফ লস, এই মতো বললাম সেট অফ লস, সেট অফটা অ্যাডজাস্ট করার পর, অ্যান্ড আফটার ডিডাক্টিং ডিডাকশন আন্ডার সেকশন 80। তার মানে কি বলেছে, টোটাল ইনকাম কাকে বলে, কি বলবি, 5টা ইনকাম, 5টা হেডস অফ ইনকাম যোগ করলাম, যোগ করে যে টাকাটা বেরোবে, তারপর সেট অফ আর ক্লাবিং এইগুলো করার পর যেটা বেরোবে তার থেকে ডিডাকশনটা বাদ দিবি 80 নম্বর দ্বারা, বাদ দিয়ে এটা হবে, তাকে কি বলে, টোটাল ইনকাম। কি বলে লেখাটা কি লেখা আছে বুঝেছিস তো? দেখ এখনই মানে মুখস্থ, এই টোটাল ইনকাম কাকে বলে, বলবি যে আমাদের 5টা হেডস অফ ইনকাম আছে, ক্লাবিং আছে, আর হচ্ছে সেট আপ আছে, এইগুলো সব কটা করলে তো গ্রস টোটাল ইনকাম হয়, তার থেকে ডিডাকশন 80 নম্বর দ্বারা ডিডাকশন বাদ দিলে যেটা হয় তাকে বলে টোটাল ইনকাম। তাই লিখেছে এখানে, নতুন কিচ্ছু লেখেনি, একদম নতুন কিছু লেখেনি। যে গ্রস টোটাল ইনকাম লিখতে পারবে সে টোটাল ইনকাম লিখতে পারবে। কি বলেছে, অ্যাজ পার সেকশন, এই সেকশনটা মাথায় রাখবি, 288A, কি লেখা আছে 288A, টোটাল ইনকাম শুড বি রাউন্ডেড অফ, টোটাল ইনকামটাকে তুমি রাউন্ডেড অফ করবো, কি করবো, টোটাল ইনকামটাকে রাউন্ডেড অফ, রাউন্ডেড অফ না বুঝলে বুঝিয়ে যাবি, এখন না বুঝলে বুঝিয়ে যাবি। আচ্ছা বাদ দে, এই লাইনটাই পরে পড়ছে, আমি তোকে অঙ্ক দেখাই তাহলে তুই বুঝিয়ে যাবি। এখানে কি লেখা আছে, ধর আজকে ধর কোনো একজন মানুষ ইনকাম করেছে কত, 14,70,814 টাকা 95 পয়সা। কি বললাম, কত টাকা ইনকাম করেছে, 14,70,814 টাকা 95 পয়সা, ঠিক আছে। কিন্তু তার ইনকামটাকে রাউন্ড অফ করবো, কি করবো, রাউন্ড অফ, কি করে রাউন্ড অফ করতে হয়, এই যে পয়েন্ট, এই যে পয়সা 95 কি, এটা পয়সা না, পয়সাটাকে তুমি ইগনোর করে দাও, অ্যাভয়েড করো, পয়সাটাকে অ্যাভয়েড করো। কেন অ্যাভয়েড করবো, কারণ তুই আস্তে আস্তে সব যত ধীরে ধীরে করবি সব ধীরে ধীরে জানতে পারবি, ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখ, তুই যখন, কারণ এখন বলছি আমি বলেই দিই, আমরা ইনকাম করলে তার ইনকামের উপর তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, তো সবসময় ট্যাক্সের ক্যালকুলেশন না পুরো রাউন্ড ফিগারে হয়, পয়সাতে ট্যাক্সের ক্যালকুলেশন হয় না, ঠিক আছে। তো দেখ 95 পয়সাটাকে ইগনোর করে দে, তাহলে কত পরে থাকা উচিত, কত, 14,70,814 থাকা উচিত, ঠিক আছে তো। কিন্তু আমি 814 না লিখে কত লিখেছি, 810। কেন 810 কি করে বেরোলো সেটা বলে দিই, সেটা আগে বলে দিই, তারপর বাকিটা বলছি। এখানে কত লেখা, লাস্ট ডিজিট কত আছে, 4। যদি এটা 5 বা 5-এর বেশি থাকে, কি বললাম, যদি এটা 5 বা 5-এর বেশি থাকে, তাহলে তুই কত করবি, ছোটবেলায় করতি না, অঙ্ক করতি না, আসন্ন মানের অঙ্ক করতি না, একবারই। তার মানে এখানে যদি মন দিয়ে শোন, এখানে যদি 4 বা 4-এর বেশি থাকে, তার মানে এখানে কত, লাস্টে 14 আছে, তো এখানে 14 আছে, কি 4-এর মানে 5-এর বেশি আছে না, সেই জন্য এটা 10 করা হয়েছে, এটা হচ্ছে নিয়ম, এটাই লেখা আছে এখানে। ইনকাম ট্যাক্সের দৃষ্টিভঙ্গিতে এটাই বলেছে, ইনকাম ট্যাক্সের যে গভর্নমেন্টের যে রুল আছে এই রুলটা এখানে ফেলেছে। যদি কোনো পার্সনের, দেখ এখানে দেখ না, তুই ভালো করে দেখ, এখানে কত, এখানে ভালো করে দেখ, লাস্ট সংখ্যা কত আছে, ও 14 টাকা, 14 টাকা, সেই 14 ভর, এই লাস্টের দুটো ভর 14 টাকা আছে। তার মানে কি 14 টাকা, বুঝতে পারছিস তো, কত করে 14 টাকা 10 করা হয়েছে, কেন, যেহেতু এটা 4 আছে, ঠিক আছে। তারপর একটা দেখ, এটা দেখ, এটা দেখ, এটা কত আছে, 15, মানে 5 বা 5-এর বেশি হলে কি করা উচিত, বাড়িয়ে দেবো, বাড়াবো, মোট কথা বাড়িয়াবো না কমাবি, বাড়াবো, তাহলে কত করেছে, 20 করেছে। তারপর 818 আছে, 5-এর বেশি আছে, তাহলে কি করবো, বাড়াবো, কত করবো, 820। এটা 10, ওখানে যখন আগে ছোটবেলায় পাটিগণিত অঙ্ক হতো, আসন্ন মান 1 বাড়াতাম না, যদি 1 বাড়াতাম এখানে, তাহলে 15টাকে 16 করা উচিত, 18টাকে 19 করা উচিত, তাই তো। আমরা কিন্তু 1 বাড়াচ্ছি না, 10-এর রেসপেক্টে করা হবে, এখানে সেটা লিখে দেখ, অ্যাজ পার সেকশন 288A টোটাল ইনকাম শুড বি রাউন্ড অফ, টোটাল ইনকামটাকে রাউন্ড অফ করবো টু রাউন্ড অফ, ঠিক আছে, রাউন্ড অফ মাল্টিপল অফ ₹10, যেটাকে 10 দিয়ে, 10-এর গুণিতক, গুণিতক পড়েছে ছোটবেলায়, গুণিতক ভাগ করা যাবে, বুঝিস তো, গুণিতক মানে ভাগ করা যাবে, দেখ 10 দিয়ে, দেখ বুঝতে পারছিস তো, লাস্টে দেখ 0 থাকে, মানে মোট কথা টোটাল ইনকাম যেটাই হবে লাস্টে যেন 0 থাকে, এটা মাথায় রাখবি। কেননা আমরা যখন গভর্নমেন্টকে ট্যাক্স ক্যালকুলেট করবো না, মানে গভর্নমেন্ট যখন ট্যাক্স ক্যালকুলেট করবে, এই ইনকামের উপর ট্যাক্স ক্যালকুলেট করবে, যদি এখানে 0 না থেকে, যদি এখানে 5 টাকা 7 টাকা 8 টাকা থাকে, তখন যখন ট্যাক্স ক্যালকুলেট করবে না, পয়েন্টে বেরোবে, ওই পয়েন্টটাকে অ্যাভয়েড করার জন্যই এটা কর, বুঝলি, পয়সায় বেরোবে, এটাকে অ্যাভয়েড করতে হয়। কি বললাম বুঝতে পারছিস তো, এগুলো মাথায় রাখতে হবে তোকে, এটাই বলেছে, মানে এমন কিছু কঠিন কিছু বলেইনি এখানে, টোটাল ইনকামটা রাউন্ড অফ করতে হবে, যাই করবি লাস্টে যেন 0 থাকে, বুঝতে পারছিস তো। এখানে কি বলছে, এখানে চাই লিখেছে, এমন কিছু না, পয়সাটাকে অ্যাভয়েড করে দে। তো সাপোজ এখন যদি তোর মনে বলে, স্যার ধরুন আমি ইনকাম করেছি 2,55,556,
বল তোরা নিজেরাই বল কত টাকা ইনকাম দেখাবো? 2,55,000 কত করবো? 560 হবে। বুঝতেই পারলি? যদি 56 জায়গায় যদি এটা 54 থাকে কত হবে? 50 হবে। যদি এখানে 5 থাকে 60 হবে। এই তো কমন জিনিস, নর্মাল জিনিস। এটা কেন করা হয়? এই যে ইনকামটা হলো এর উপর তো ট্যাক্স চার্জ করবে, পার্সেন্টেজ চাপাবে। পার্সেন্টেজ যদি করে না, এই টাকারও পার্সেন্টেজ করলে পয়েন্টে বেরিয়ে যাবে। পয়েন্টে এত টাকা তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, তো ট্যাক্সটা আমরা পেমেন্ট করি কোথায়? ব্যাংকে গিয়ে। ব্যাংকে এরকম পয়সার হিসাবে ট্রানজ্যাকশন হয় না, ঠিক আছে? তো এরকম ট্রানজ্যাকশন হবে না। তো সুতরাং এটা নিয়ম। এই কেন করেছে সেটা ইনকাম ট্যাক্স অফিস থেকে ঠিক করেছে। তো বুঝতে পারছিস তো ব্যাপারগুলো? তো নর্মাল জিনিস, এটা বুঝিয়ে দিলাম। তো তাহলে বুঝতে পারলি তো কি বললাম? বল টোটাল ইনকামটা মোটামুটি মাথায় ঢুকে তো। এখন জানতে চাই টোটাল ইনকামের বৈশিষ্ট্য। অনেক সময় পরীক্ষায় জানতে চাই টোটাল ইনকামের বৈশিষ্ট্য বলো। এইমাত্র তুই বলতে পারবি। আচ্ছা বল, ট্যাক্স কোন ইনকামের উপর দিই? গ্রস টোটাল ইনকাম না টোটাল ইনকাম? টোটাল ইনকামের উপর ট্যাক্স দিই। 1 নম্বর পয়েন্ট হলো। 2 নম্বর পয়েন্ট কি বলেছে এখানে? বলছে গ্রস টোটাল ইনকাম থেকে 80 নম্বর ধারার ডিডাকশন বাদ দিলে যেটা বেরোয় তাকে বলে টোটাল ইনকাম। এটা একটা বৈশিষ্ট্য হলো, লিখেছে 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে তো? আচ্ছা, তারপর কি বলেছে? মোট আয় সবসময় 288 এ ধারা অনুসারে পূর্ণ সংখ্যায় ও 10 টাকার গুণিতকে প্রকাশ করায়। বলেছে এইমাত্র বোঝালাম, এটা যেটা বোঝানো সেটাই তো বলেছে। তাহলে বোঝা গেল তো? আচ্ছা, এবার যদি তোকে অনেক সময় পার্থক্য দেখ, এর দুটো পড়ালাম, পার্থক্য পারবি না করতে? কি পার্থক্য বলি? প্রথমে বলি কাকে বলে। কি বলবি? বলবি স্যার আপনি 5টা হেডস অফ ইনকাম যোগ করলে যেটা বেরোয় তাকে বলে গ্রস টোটাল ইনকাম। আর গ্রস টোটাল ইনকাম থেকে আপনি 80 নম্বর ধারা ডিডাকশন বাদ দেন তাকে বলে টোটাল ইনকাম। 1 নম্বর পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট কি? এই যে এই পয়েন্টটাই যদি বলিস, আপনি যখন গ্রস টোটাল ইনকাম বের করছেন তখন রাউন্ড অফ করার দরকার হয় না, কিন্তু টোটাল ইনকামে রাউন্ড অফ করার দরকার হয়। 3 নম্বর পয়েন্ট, টোটাল ইনকামের উপর বেস করে ট্যাক্স ধার্য করা হয়, কিন্তু গ্রস টোটাল ইনকামের উপর বেস করে ট্যাক্স ধার্য করা হয় না। তারপর শুনছিস তো? 4 নম্বর পয়েন্ট, ক্লাবিং সেট আপ কোথায় করেছিলাম? গ্রস টোটাল ইনকাম ক্যালকুলেট করার সময় ক্লাবিং আর সেট আপ করেছিলাম, টোটাল ইনকামে কিন্তু এটা করতে হয় না। কটা পয়েন্ট বলে? 4টে পয়েন্ট বললাম। দেখ না বইতে কটা পয়েন্ট দিয়েছে? 5টা পয়েন্ট দিয়ে 4টে পয়েন্ট বলেই দিলাম। তো দেখ, বুঝতে পারছিস? দেখ নর্মাল জিনিস কি, ওইটা পড়লাম এমনি বেরিয়ে গেল। তাহলে বোঝা গেল? এবার দেখ কত নম্বর অঙ্কটা বলছি, একটা অঙ্ক বলছি, তোরা খোল। 16 নম্বর অঙ্ক খোল তো। 16 নম্বর পেয়েছি? 16 নম্বরটা পড়বো? দেখ কি কোশ্চেনটা বলেছে এটা শোন। বলেছে স্টেট দ্য পার্টিকুলার হেডস অফ ইনকাম আন্ডার দ্য ফলোয়িং ইনকাম আর টু বি অ্যাসেসড আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তোকে এখানে 10খানা পয়েন্ট দিয়ে, দেখতে পাবি 10খানা পয়েন্ট দিয়েছে। তোকে বলতে হবে এই যে আমাদের হেড কটা বললাম বল, কোনটা কোন হেডে যাবে। এখন যে কোশ্চেনটা দেখতে পাচ্ছিস না, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব দেয়, এই টাইপের অঙ্ক দেয়, খুব দিতে পারে এরকম। তো প্রথম কোশ্চেন বলছে অনারিয়াম রিসিপ্ট। অনারিয়াম মানে বুঝছো? সাম্মানিক, ঠিক আছে? সাম্মানিক। কি বলেছে? ফর স্টোরি রাইটিং ফ্রম এবিপি পাবলিকেশন। তো না 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 বলছি আমি, ও স্টোরি লিখেছে তার জন্য ও কি পেয়েছে? অনারিয়াম পেয়েছে। ও বললো স্যালারি। ও কি কোথাও চাকরি করতো? চাকরি মানে কি? এমপ্লয়ার আর এমপ্লয়ি মধ্যে রিলেশন। চাকরি মানে কি ভাই সকাল 10টায় অফিস আসো, বিকাল 5টায় বেরো, মালিক যা বলে মালিকের কথা শুনতে হবে, এরকম কিছু না। না, ও রাইটিং লিখেছে তার জন্য টাকা পেয়েছে। না, অনেকে ম্যাগাজিন লেখে না, টাকা পয়সা পায়, এটা আদার সোর্স, অন্য কোথাও যাবে না, আদার সোর্সই যাবে। তারপর যে ডিভিডেন্ড রিসিভ ফ্রম স্টার্লিং কোম্পানি। স্যার স্টার্লিং কোম্পানি, দেখ কোম্পানি 2 রকমের হয় জানিস তো? একটা দেশের কোম্পানি হয়, একটা বিদেশের কোম্পানি। এখানে বলে দিয়েছে লন্ডন, তাই বোঝার অসুবিধা নেই, বিদেশি কোম্পানি। তো এটাও কিন্তু আদার সোর্স, বুঝতে পারছিস তো? ডিভিডেন্ড থেকে কোনো ইনকাম মানেই আদার সোর্স। না না, বিদেশি কোম্পানি বলে আদার সোর্স নয়। তুই ভাব না, আমাদের 5টা হেড, তো এটা কি মনে হয় তোর? মনে হয় স্যালারি থেকে ইনকাম? কোম্পানি থেকে ধর ডিভিডেন্ড পেয়েছি, তো স্যালারি থেকে ইনকাম নয়, বিজনেস থেকে ইনকাম। এটা কোনোদিন বিজনেস থেকে হতে পারে না। আচ্ছা, তারপর হাউস প্রপার্টি থেকে ইনকাম না, ক্যাপিটাল গেইন থেকে ইনকাম না, তাহলে কোন হেরে যাবে? 4টে না হলে তো 5 নম্বর হেরে। তারপর ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, একই কথা, আদার সোর্স হবে। তারপর বলছে আর লয়ার মানে বুঝিস আইনজীবী রিসিভড রেমুনারেশন ফ্রম ল কলেজ, ঠিক আছে তো? ল কলেজ থেকে রেমুনারেশন পাচ্ছে কি? পার্ট টাইম লেকচারার। ভাব, একজন লয়ারকে একটা ল কলেজে ওকে নিয়োগ করা হয়েছে, ইন্ট্রোডিউস করা, ঠিক আছে? ওকে অ্যাপয়েন্ট করা হয়েছে। কেন? ও লয়ার, সব জানে, ও পার্ট টাইম লেকচার দেবে। ও তো স্যালারির মধ্যে পড়বে, অবশ্যই স্যালারির মধ্যে পড়বে। তো জানিস অনেক দেখবি অনেক ডাক্তাররা থাকে, দেখবি অনেক মেডিকেল কলেজে যায় পার্ট টাইম লেকচার দিতে, এটা কিন্তু স্যালারির মধ্যে পড়ে, যেতেই হবে, রোজ মেনটেন করতে হবে। কি বললাম বুঝতে পারছিস তো? তারা বলছে কি? তো বলছে অ্যামাউন্ট রিসিভড ফ্রম টিভি গেম শো
টিভি গেম শো থেকে ও প্রাইজ পেয়েছে, আদার্স সোর্স। ক্যাপিটাল গেন কেন হবে? ক্যাপিটাল গেন মানে কোনো অ্যাসেট, বাড়ি, তারপর সোনা গয়না, শেয়ার, এইগুলো বেচে যদি হয়। তারপর কি বলেছে? ইন্টারেস্ট রিসিভ ফ্রম পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। কি বললাম? পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুমি ইন্টারেস্ট, পোস্ট অফিসে অনেকে টাকা রাখে, পোস্ট অফিসে সেভিংস ব্যাংকে টাকা রাখা যায়, ব্যাংকে যেমন সেভিংস হয় পোস্ট অফিসে সেভিংস হয়, ঠিক আছে তো? এটা কোথায় যাবে? এটা আদার্স সোর্স, ঠিক আছে? এটা আদার্স সোর্স, ঠিক আছে তো? ভাববি তোরা যখনই বলছিস ক্যাপিটাল গেন বা স্যালারি, ভাববি এটা ক্যাপিটাল গেন কি করে হতে পারে, ভাব না। ক্যাপিটাল গেন কি? বারবার বলছি, বাড়ি বেচলাম, শেয়ার বেচলাম, গোল্ড বেচলাম, সেইগুলো হতে পারে। এইগুলো তো নেই এখানে কিছু। এখানে তাও বলি ম্যাক্সিমাম কি আইটেম থাকবে এখানে, তাও বলি দেখ আদার্স সোর্সই থাকবে, ম্যাক্সিমাম আদার্স সোর্সের আইটেম থাকবে। তারপর যে অ্যামাউন্ট রিসিভ ফ্রম সেল অফ ওয়াইল্ড গ্রাস, ঠিক আছে? সেল অফ ওয়াইল্ড গ্রাস মানে বুঝিস তো? আরে বনে জঙ্গলে ঘাস ফাস হয় না, তো এইগুলো বেচে টাকা পেয়েছিস, কোথায় যাবে এটা? আদার্স সোর্স, আর কোনো জায়গাই নেই। আরে বনে জঙ্গলে, আরে ঘাস, তোর বাড়ির পাশে ঘাস আছে, তুই ঘাসটা তুলে বেচে যদি টাকা পাশে, কোথায় যাবে? আদার্স সোর্স যাবে, আর কোথাও যেতেই পারে না। তারপর হচ্ছে রেন্ট ফ্রম লেট আউট হাউস, মানে বুঝিয়েছি রেন্ট। আরে ধর আমার ঘর আছে, পাশের ঘর ভাড়া দিয়েছি, ভাড়া দিয়ে কোনো ইনকাম করেছি, এটা হাউস প্রপার্টি, এর কোনো সন্দেহই নেই। তার আগে একটা আছে, দেখিনি আমি। অ্যামাউন্ট রিসিভ ফ্রম ফার্স্ট প্রাইজ লটারি, লটারি থেকে টাকা পেয়েছি, আদার্স সোর্স, ঠিক আছে তো? তারপর অ্যামাউন্ট রিসিভ ফ্রম সেল অফ হাউস বিল্ডিং, দেখ এইটা তুই ক্যাপিটাল গেন বলতে পারিস। কেন? বাড়ি বেচে টাকা পেয়েছিস। সুতরাং বোঝ, ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা কর। ওই রকম না যে তুমি যে এই 5টা হেড আমি বোঝালাম, 5টা হেড একবার যদি মাথায় থাকে সে এমনিই বলতে পারবে, ঠিক আছে? তবে 17 নম্বরটা কি বলেছে দেখ, বলেছে স্টেট দ্য পার্টিকুলার হেডস অফ ইনকাম। ওই একই কথা বলেছে, কোনটা কোন হেডে যাবে। বলছে অমিয় বাবু আর স্কুল টিচার, ঠিক আছে? ও স্কুল টিচার, তা পড়ি পুরোটা। হি রিসিভ 30,000 পার মান্থ অ্যাজ হিজ স্যালারি। আরে স্কুল টিচার স্যালারি পাচ্ছে তো বোঝানোর আর কোনো দরকারই নেই। স্কুল টিচার স্যালারি পাচ্ছে মানে চাকরি করছে, তো স্যালারিতে যাবে, ঠিক আছে তো? ফিজ রিসিভড বাই আ ডিরেক্টর অফ আ কোম্পানি ফর অ্যাটেন্ডিং বোর্ড মিটিং। একজন কোম্পানির ডিরেক্টর বুঝিস তো? যেমন ধর টাটা কোম্পানির ডিরেক্টর আছে, তেমনি রিলায়েন্স কোম্পানির ডিরেক্টর আছে, উইপ্রো, সব কোম্পানির ডিরেক্টর থাকে একজন করে, ঠিক আছে? ডিরেক্টর ফি পেয়েছে কত টাকা? 1000 টাকা। কেন? বোর্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য 1000 টাকা ফি পেয়েছে। তোরা ভাব, তোরা 5টা হেড মাথায় নিয়ে আসবি। হ্যাঁ, স্যালারি নয়, ও বললো স্যালারি নয়, ঠিক স্যালারি নয়। কেন? এবার বলি কারোর মানে বলে স্যালারি হবে, কেউ যদি তার স্যালারি অ্যান্সার নয় কেন? বোর্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য। সাপোজ ধর বোর্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য ও ধর স্যালারি, সাপোজ ধর আমি তোকে একটা উদাহরণ দিই, টাটা কোম্পানির ডিরেক্টর কে জানিস? রতন টাটা। তো রতন টাটা কি টাটা কোম্পানি চাকরি করে? আর রতন কোম্পানি টাটা কোম্পানির বুদ্ধিতে, সেই রতন টাটার বুদ্ধিতে কিন্তু টাটা কোম্পানি চলে। ওকে কি স্যালারি দেবে না? কোনোদিন স্যালারি দেবে না। ও বোর্ড মিটিং অ্যাটেন্ড করলো, তার জন্য ওকে ফি দেবে। বুঝতে পারছিস তো ব্যাপারটা? এগুলো মাথায় রাখতে হবে তোকে। মানে এরকম নাকি যে ওকে ওই টাটা কোম্পানি অন্য কেউ মালিক আছে, মালিক বললো রতন টাটাকে বললো ভাই সকাল 10টায় অফিস ঢুকতেই হবে, বিকাল 5টাকে বেরোতে পারবি, এরকম হবে কখন? এরকম কিন্তু কখনো হবে না। তো এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে। তো বলছি কি ফ্যামিলি পেনশন রিসিভ বাই উইডো মানে জানিস তো? উইডো মানে 3 পরে পড়ছি। উইডো মানে বিধবা। আস্তে ফ্যামিলি পেনশন রিসিভ বাই উইডো, ঠিক আছে? ফ্যামিলি পেনশন পেয়েছে একজন, উইডো পেয়েছে অন দ্য ডেথ অফ হার হাজবেন্ড, তার হাজবেন্ড মারা গেছে তাই ফ্যামিলি পেনশন পেয়েছে। শুধু পেনশন স্যালারি, শুধু পেনশন যদি হয় তাহলে স্যালারি, কিন্তু ফ্যামিলি পেনশন হলে সেটা আদার্স সোর্স। আচ্ছা, এখানে কি বলে 3 নম্বর বাদ গেছে না? রয়বাবু রিসিভ 10,000 পার মান্থ রেমুনারেশন ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ফর সার্ভিসিং দেয়ার এজ পার্ট টাইম লেকচারার। তো এটা বোঝার অপেক্ষা রাখে না, ঠিক আছে তো? মানে জানি আমরা এটা স্যালারিতে যাবে। 5এরটা কি বলছে? রয়্যালিটি রিসিভ বাই অ্যান অথর ফ্রম এ পাবলিশার। সাপোজ ধর আজকে আমি একটা বই লিখলাম, বই লিখে কি পাবো? বই লিখে আমি পাবলিশার্সকে বইয়ে দিলাম, রাইটিংটা দিয়ে দিলাম, কপিটা দিয়ে দিলাম, ও ছাপিয়ে মার্কেটে টাকা কামালো, ও আমাকে তার বদলে আমাকে কমিশন দেবে, এই কমিশনটাকেই বলে রয়্যালিটি। তাহলে এটা কোথায় যাবে? আদার্স সোর্সে যাবে। তো বলছে স্যালারি রিসিভ বাই আ পার্টনার ফ্রম পার্টনারশিপ ফার্ম। এটা নিশ্চয়ই তোরা স্যালারি বলে দিয়েছিস, তাই না? বলে দিয়েছিস স্যালারি, তোরা স্যালারি বলে দিয়েছিস। দেখ শোন, স্যালারি হবে না। আরে স্যালারি লেখা থাকা মানে স্যালারি হবে না। কোথা থেকে স্যালারি পেয়েছে? পার্টনারশিপ বিজনেস থেকে। এটা বিজনেসে যাবে। পার্টনারশিপ বিজনেস থেকে স্যালারি পেলে বিজনেসে যায়, পিজিইপি, ঠিক আছে তো? বলি স্যার কারণটা কি? দেখ, পার্টনারশিপ বিজনেস, ধর ABC 3জন পার্টনার মিলে বিজনেস করছে, তো বিজনেস করলে পার্টনাররা বিজনেস থেকে স্যালারি পায়। তো স্যালারি হতে গেলে, মানে ইনকাম ফ্রম স্যালারি হতে গেলে কি হতে হয়? মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক হতে হয়। মালিকটাকে
পার্টনারশিপের মালিককে, পার্টনারাই মালিক, মালিকই তো স্যালারি নিয়েছে, তো সুতরাং এটা স্যালারিতে আসবে না। কোথায় আসবে? বিজনেস প্রফেশনে আসবে। তারপর বলেছে কি, বলছে রেমুনারেশন রিসিভড বাই আ টিচার ফর এক্সামিং দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। বুঝেছিস তো, রেমুনারেশন পেয়েছে একজন টিচার, রেমুনারেশন পেয়েছে কেন? ওই খাতা চেক করার জন্য। যদি হয় আদার সোর্স, তার পেছনে কারণ কি? আর যদি স্যালারি হয় তার পেছনে কারণ কি? আমি আর বললাম না। সাপোজ ধর আমি একটা উদাহরণ বলছি, সাপোজ ধর আজকে ধর আমি একটা কলেজের প্রফেসর, একটা কলেজে পড়াচ্ছি, সেই কলেজ যখন পরীক্ষা হবে খাতা চেক করবো, আমি চেক করে দেবো, কেন? ওটা আমার ডিউটি। কিন্তু কোন কলেজে, অন্য কোনো কলেজে পরীক্ষা হয়েছে, বোর্ডের পরীক্ষা হয়েছে, অন্য কোনো কলেজ, ইউনিভার্সিটি পরীক্ষা, অন্য কোনো কলেজে খাতা আমার কাছে এসছে, খাতা থেকেই তার জন্য টাকা পেয়েছে, এই কারণের জন্য আদার সোর্স, আর কোনো কারণ, আর এই একটাই কারণ। লজিকটা বুঝেছিস তো? কিছুই নেই। তারা বলেছে ডিভিডেন্ড রিসিভ বাই আ শেয়ার হোল্ডার, আদার সোর্স। রামবাবু রিসিভ 5,000 পার মান্থ লেট আউট প্রপার্টি, হাউস প্রপার্টি, লেট আউট প্রপার্টি, বাড়ি ভাড়া দিয়েছি, বাড়ি ভাড়া দিয়ে টাকা পেয়েছি, এটা কি হয়ে যাবে? হাউস প্রপার্টি। আচ্ছা, তারপর কি বলেছে 18 নম্বরটা, এটাও বলতে হবে কোনটা। এরকম পরীক্ষা কিন্তু আসে, দেখ এরকম যদি দিয়ে দেয় 5টা দেবে 5 নম্বর। তো কি বলেছে দেখ, বলছে ইনকাম ফ্রম সেল অফ ট্রিজ, আর মানে বোঝার চেষ্টা করি সব কটা, আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি না, অ্যান্সার দিলে তো হয়েই গেল, মানে বোঝ। অ্যান্ড ওয়াইল্ড গ্রাস হুইচ গ্রোন স্পন্টেনিয়াসলি অ্যান্ড উইদাউট হিউম্যান এফোর্ট, মানে তুই গাছ বেচে টাকা পেয়েছিস, শেষ করিনি কিন্তু কথা, গাছ বেচে টাকা পেয়েছিস। অ্যান্ড ওয়াইল্ড গ্রাস মানে ঘাস, একটা তো ট্রি মানে গাছ বেচে টাকা পেয়েছিস, আর একটা ওয়াইল্ড গ্রাস যেই মানে ঘাসগুলো স্বতঃস্ফূর্তভাবে বেড়ে উঠেছে, স্বতঃস্ফূর্তভাবে মনে হয়েছে, তুই কোনো গাছ পুঁতিসই নি, হ্যাঁ মানে নর্মালি হয়েছে, সেইগুলো বেচে টাকা পেয়েছিস, ঠিক আছে? তো এইগুলো তো তোর আদার সোর্সেই যাবে। তো দেখ এখানে কি লিখেছে, বলছে মানবিক প্রচেষ্টা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবেই বেড়ে ওঠা গাছ ও বন্য ঘাস বিক্রি করে আয়, ঠিক আছে? তো এখানে বলি স্যার কে কৃষি আয় দিয়েছে, এবার কি কৃষি আয় আমরা শিখবো, কৃষি আয় চ্যাপ্টার, আমি এই জন্য পুরো ডিটেলসে বলছি না, আমি তোকে সেটাই শেখাচ্ছি, এটা হেডস অফ ইনকামের মধ্যে এটা কোন হেডে যাবে সেটা বলছি। বলি স্যার এখানে কৃষি আয় বলছে, কৃষি আয় বললেন না, কৃষি আয় এরপরে একটা চ্যাপ্টার আছে কৃষি আয় জিনিসটা, তখন ডিটেলসে শিখবো, এখন বলবো না, ফালতু বেশি প্রেশার দেবো না, ঠিক আছে? তো তুই শুধু এরকম মাথায় কোন হেডে যাবে। তো যে ইনকাম ফ্রম পোলট্রি ফার্ম, তাই তো, পোলট্রি ফার্ম তো দেখেছিস কখনো? পোলট্রি ফার্ম না দেখলেও শুনেছিস, হ্যাঁ পোলট্রি ফার্ম থেকে যদি কোনো রকমের ইনকাম হয় এটা বিজনেস, পোলট্রি ফার্মটা হচ্ছে বিজনেস করা হচ্ছে, ঠিক আছে? তো পোলট্রি ফার্ম থেকে যদি কোনো ইনকাম হয় এটা বিজনেস। তারপর কি বলেছে, শেয়ার বেচে টাকা পেয়েছিস, ক্যাপিটাল গেন, শেয়ার বেচে তোর প্রফিট হয়েছে, তো ক্যাপিটাল গেন। তারপর বলছে ইন্টারেস্ট রিসিভ ফ্রম ইউটিআই US 64 বন্ড, এখান থেকে টাকা পেয়েছে, আদার সোর্স, ঠিক আছে? তো তাহলে রেমুনারেশন পেয়েছিস, বল এটা রেমুনারেশন মানে স্যালারি পেয়েছিস কে? বাই আর টিচার স্যালারি পেয়েছে স্কুল থেকে, স্যালারিতে যাবে। তারপর একটা রেমুনারেশন রিসিভ বাই আর টিচার ফর এক্সামিং অ্যান্সার স্ক্রিপ্ট, আদার সোর্স। কিন্তু বলি স্যার এইগুলো এরভাবে লিখলে হবে না, পরীক্ষা থেকে লিখতে হবে, এই যে না কারণ কিছু লিখতে হবে না, তোকে এই পয়েন্টে লিখবি, লিখে একটা হাইফেন দিবি, হাইফেন দিয়ে লিখবি এই আইটি এই খাতে করযোগ্য, কি বললাম? এই আইটি এই খাতে করযোগ্য, এই আইটি এই খাতে করযোগ্য। যেমন ধর আমি লাস্টের কথা বলি স্যার রেমুনারেশন রিসিভ বাই আ টিচার ফর এক্সামিং অ্যান্সার স্ক্রিপ্ট, কি লিখবো, ঠিক আছে? তো তোকে ইংলিশ বাংলা দুটোই দিয়ে দেবে, তুই লিখবি যে বাংলা কথাটা বলেছে সেই কথাটা লিখবি, যেই বাংলা কথা বলে সেই বাংলাটা লিখবি, লিখবি এই আইটি বেতন খাতে করযোগ্য, বুঝতে পারলি কি বললাম? এই আইটি বেতন, যেটা হবে ধর ক্যাপিটাল গেইন হয়, বলবি এই আইটি মূলধনী খাতে করযোগ্য, বুঝতে পারছিস তো কি বললাম? এই পয়েন্টগুলো তোকে লিখতে হবে। হ্যাঁ তুই যেহেতু বাংলায় পড়ছিস, কারণ থিওরি যদি তুই পুরো একবার যদি বাংলায় লিখিস থিওরি, তাহলে এইগুলোও বাংলায় লিখতে হবে, এটা কিন্তু থিওরির মধ্যেই পড়ছে, ঠিক আছে? আমি বলে দেবো, একটা নেই লিখিয়ে দেবো এবার। তারপরে দেখ 19 নম্বরটা দেখ কি বলেছে, হেডস অফ ইনকাম উইল বি ফলোইং দ্য ক্যাটাগরিস্ট, বলছে এই যে এখানে 4টে বলেছে, দেখ এটা পরীক্ষায় এসেছিল 2018 সালে এসেছিল, দেখেছিস 4 নম্বর দিয়েছিল। কি বলেছে, হর্স রেস থেকে ইনকাম, আগে বল তোরা হর্স রেস থেকে ইনকাম হলে আদার্স, কি লিখবো দেখ বইতে লিখেছে, কি লিখেছে, বলছে ঘোড়ার দৌড় থেকে আয়, অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য, বুঝছিস কেমন? এইভাবে লিখবি, 1 নম্বর পুরো তুলে দেবে, ঠিক আছে? একে এক। হ্যাঁ আমি বলে দিচ্ছি কি হবে, বাকিটা বলেছি, এখন শুনে নে। ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি কোথায় যাবে? দেখ এটা তো কত ইজি দিয়েছে না, তো ইজি দেয় পরীক্ষায় তোকে, কখনো কঠিন দেয় না, আমি তো কঠিন করেই দিলাম, ইজি দেবে পরীক্ষায় তোকে। প্রফিট ফ্রম পার্টনারশিপ ফার্ম,
বিজনেস। পার্টনারশিপ ফার্ম থেকে যদি প্রফিট হয় সেটা কোথায় যায়? পার্টনারশিপ ফার্ম থেকে যদি প্রফিট হয় সেটা চলে যাবে হচ্ছে তোর কোথায় চলে যাবে বল? বিজনেস প্রফিট, পিজিইপি, ইন্টারেস্ট রিসিভ অন ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এটা আদার্স সোর্স। ইনভেস্ট করেছিস, আচ্ছা শোন, তুই কোথাও ইনভেস্ট করেছিস, সেখান থেকে সুদ পেয়েছিস, আদার্স সোর্স। তুই কি বলতে যাচ্ছিলি বল? না, তুই কি বলতে যাচ্ছিলি বল? ক্যাপিটাল গেন। ক্যাপিটাল গেন না, না শেয়ার হলেই ক্যাপিটাল গেন হবে না। শোন, ক্যাপিটাল গেন কোনগুলো? কোনো কিছু বেচলে, কোনো কিছু বেচে যদি লাভ হয় তখন ক্যাপিটাল। তো বেচেছে, ঠিক আছে বেশ। তারপর 20টা কি বলেছে? 20টা বলতে হবে কোনটা, ও না 20 দিয়ে পরের দিন করাবো কি করে গ্রস টোটাল ইনকাম বের করতে, কি করে টোটাল ইনকাম বের করতে। তাহলে এইগুলো দেখে নিলি, কিছুই নয়, তোকে লাইনগুলো মানে বুঝতে হবে, ঠিক আছে।